আজ আমরা জেন সিনসেরোর লেখা ইউ আর আ ব্যাডাস বইটার একটা সারাংশ নিয়ে আলোচনা করব। বইটার নামটাই কিন্তু বেশ আকর্ষণীয়, তাই না? দেখব এর ভেতরে এমন কি আছে যা আমাদের শেখাতে পারে যে কিভাবে নিজের ওপর সন্দেহ না করে জীবনটাকে পুরোপুরি উপভোগ করা যায়। আমাদের হাতে যে সারাংশটা আছে সেটা বলছে এই বইটা তাদের জন্য যারা নিজেদের সেরা সংস্করণ হতে চায়, কিন্তু কিছু একটা যেন তাদের আটকে রেখেছে। চলুন এই কিছু একটা রহস্য ভেদ করা যাক। আর এই রহস্যের শুরুটা হয় একটা খুব সাধারণ কিন্তু বলতে গেলে গভীর প্রশ্ন দিয়ে। সারাংশটি ঠিক এখানেই শুরু করেছে। পৃথিবীতে এত প্রতিভাবান, বুদ্ধিমান মানুষ থাকা সত্ত্বেও কেন খুব কম সংখ্যক মানুষ তাদের স্বপ্নের জীবনটা যাপন করতে পারে? এর উত্তরটা কিন্তু প্রতিভা বা সুযোগের অভাবে নয়। জেন সিনসেরো জোর দিয়ে বলছেন, আসল কারণটা আমাদের ভেতরেই লুকিয়ে আছে। আমাদের মনে গেঁথে থাকা কিছু নেতিবাচক বিশ্বাস, ভয় এবং আত্মধ্বংসাত্মক অভ্যাস, এগুলোই আমাদের সবচেয়ে বড় শত্রু। আজকের আলোচনাটা মূলত এই ভেতরের শত্রুকে চেনার আর তাকে হারানোর উপায় নিয়ে। তাহলে চলুন বইটির একেবারে মূল ধারণাটা দিয়ে শুরু করা যাক। সারাংশের একটা লাইন আমার মাথায় একদম গেঁথে গেছে। ইয়োর থটস ক্রিয়েট ইয়োর রিয়ালিটি, বা আপনার চিন্তাই আপনার বাস্তবতা তৈরি করে। এটা শুনতে বেশ সোজা মনে হলেও এর প্রভাব তো অসম্ভব। ব্যাপারটা ঠিক কিভাবে কাজ করে? এটা আসলে কোনো ম্যাজিক নয়, বরং আমাদের মস্তিষ্কের কার্যকারিতার একটা দারুণ উদাহরণ। সারাংশটি ব্যাখ্যা করছে যে আমরা যা প্রতিনিয়ত ভাবি বা বিশ্বাস করি, আমাদের অবচেতন মন সেটাকেই সত্যি প্রমাণ করার জন্য উঠে পড়ে লাগে। ধরুন, কেউ যদি মনে মনে বিশ্বাস করে আমি কোনোদিনও ব্যবসায় সফল হতে পারবো না, তাহলে সে হয়তো ভালো কোনো সুযোগ দেখলেও এড়িয়ে যাবে, অথবা কোনো নতুন উদ্যোগ নেওয়ার সময় এমন সব ছোট ছোট ভুল করবে যা তার ব্যর্থতাকে নিশ্চিত করে। সে নিজের অজান্তেই তার ভেতরের বিশ্বাসটাকে সত্যি প্রমাণ করে ছাড়বে। ও আচ্ছা, এই ব্যাপারটা অনেকটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমের মতো, তাই না? আমি যদি একবার বিড়ালের ভিডিও দেখতে শুরু করি, আমার পুরো ফিড বিড়ালে ভরে যায়। আমাদের মস্তিষ্কও কি সেইভাবে কাজ করে? আমি পারবো না বা আমার ভাগ্য খারাপ ভাবতে থাকি, তাহলে কি মস্তিষ্ক চারপাশ থেকে শুধু আমার ব্যর্থ হওয়ার বা ভাগ্য খারাপ হওয়ার উদাহরণগুলোই খুঁজে খুঁজে আমার সামনে তুলে ধরবে? একেবারে নিখুঁত উপমা। মস্তিষ্ক ঠিক এভাবেই আমাদের মনোযোগকে ফিল্টার করে। একে এক ধরনের সিলেক্টিভ ফোকাস বলা যেতে পারে। আপনি যা বিশ্বাস করেন, আপনার মস্তিষ্ক সেইটার সপক্ষে প্রমাণ খুঁজতে থাকে। ফলে আপনার চিন্তাভাবনা যদি নেতিবাচক হয়, তাহলে আপনি সুযোগের বদলে সমস্যাই বেশি দেখবেন। আর ইতিবাচক হলে সমস্যার মধ্যেও সম্ভাবনা খুঁজে পাবেন। মানসিকতার এই পরিবর্তনটাই হল প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, এই নেতিবাচক মানসিকতা বা চিন্তাগুলো তো আকাশ থেকে পড়ে না। এর উৎসটা কোথায়? আমার মনে হয় আমাদের ছোটবেলার অভিজ্ঞতাগুলো এখানে একটা বড় ভূমিকা পালন করে। আপনি একেবারে মূল জায়গায় পৌঁছে গেছেন। আর এখানেই সারাংশটি আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে যায়। আমাদের প্রধান প্রতিবন্ধকতা হল সীমাবদ্ধ বিশ্বাস বা লিমিটিং বিলিভস। এগুলো হলো এমন কিছু ধারণা যা আমরা ছোটবেলা থেকে আমাদের পরিবার, সমাজ বা পারিপার্শ্বিক অবস্থা থেকে গ্রহণ করি এবং সেগুলোকে প্রশ্নাতীত সত্য বলে মেনে নিই। যেমন, টাকা উপার্জন করা ভীষণ কঠিন, বা সৃজনশীল কাজ করে পেট চলে না, বা ধরুন আমাদের পরিবারে কেউ বড় ব্যবসায়ী হতে পারেনি, তাই আমিও পারব না। কিন্তু এই সীমাবদ্ধ বিশ্বাসগুলো চিহ্নিত করাটাই তো সবচেয়ে কঠিন কাজ, তাই না? এগুলো তো আমাদের কাছে বিশ্বাস বলে মনে হয় না। এগুলোকে আমরা বাস্তবতা বা জগতের নিয়ম বলে ধরে নিই। সারাংশটিতে কি এমন কোনো পদ্ধতির কথা বলা হয়েছে যা দিয়ে আমরা আমাদের এই লুকানো বিশ্বাসগুলো খুঁজে বের করতে পারি? সরাসরি কোনো টেস্ট বা পদ্ধতি কথা বলা নেই, তবে একটি পরোক্ষ পথের ইঙ্গিত দেওয়া হয়েছে। সারাংশটি বলছে, আমাদের জীবনের যে ক্ষেত্রগুলোতে আমরা বারবার আটকে যাচ্ছি বা একই ধরনের সমস্যায় পড়ছি, সেগুলোর দিকে মনোযোগ দিতে। ধরুন, কারো যদি বারবার ভালো চাকরি পেয়েও হারাতে হয়, অথবা সম্পর্কে জড়ালো তা টেকে না, তাহলে সম্ভবত এর পেছনে কোনো গভীর সীমাবদ্ধ বিশ্বাস কাজ করছে। হয়তো সে মনে মনে বিশ্বাস করে যে সে ভালো কিছুর যোগ্য নয়। এই প্যাটার্নগুলো খুঁজে বের করাটাই হলো প্রথম কাজ। এটা অনেকটা অদৃশ্য এক দেয়ালের মতো, তাই না? আমরা ভাবছি খোলা মাঠে দৌড়াচ্ছি, কিন্তু আসলে এক জায়গায় দাঁড়িয়েই একটা অদৃশ্য কাচের দেয়ালকে ধাক্কা দিয়েই যাচ্ছি আর ভাবছি আমি এগোতে পারছি না কেন। আর সবচেয়ে হতাশাজনক হলো দেয়ালটা যে আছে সেটাই আমরা জানি না।
দারুণ বলেছেন। আর এই অদৃশ্য দেয়ালটা তৈরি করে আমাদের ভেতরের এক সমালোচক। সে সারাক্ষণ কানের কাছে বলতে থাকে, তুমি যথেষ্ট ভালো নও, এটা করতে গিয়ে তুমি হাসির পাত্র হবে, তোমার ওই যোগ্যতা নেই। আমরা এই কণ্ঠস্বর শুনতে এতটাই অভ্যস্ত হয়ে যাই যে এটাকে নিজের কণ্ঠ বলেই ভুল করি। জেন সিনসেরোর বার্তা হল, এই ভেতরের সমালোচককে চিহ্নিত করতে হবে এবং বুঝতে হবে যে এর কথাগুলো আসলে আমাদের ছোটবেলার ভয় বা অন্যের চাপিয়ে দেওয়া ধারণা, এগুলো সত্যি নয়। আর দ্বিতীয় পথটা আমার কাছে আরও বেশি বাস্তবসম্মত মনে হয়েছে। সারাংশে বলা হয়েছে নিখুঁত হওয়ার জন্য অপেক্ষা না করে সাহসী পদক্ষেপ নেওয়া। এই পরামর্শটা আমার মতো যারা পারফেকশনিস্ট বা সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা করে তাদের জন্য খুব জরুরি। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, এটা কি একটু ঝুঁকিপূর্ণ পরামর্শ নয়? কিছু ক্ষেত্রে, বিশেষ করে পেশাগত জীবনে, একটা ভালো পরিকল্পনা ছাড়া ঝাঁপিয়ে পড়লে তো হিতে বিপরীত হতে পারে। খুবই যৌক্তিক প্রশ্ন। এখানে সাহসী পদক্ষেপ বা বোল্ড অ্যাকশন বলতে কিন্তু বেপরোয়া পদক্ষেপ বা রেকলেস অ্যাকশন বোঝানো হচ্ছে না। এর মানে এমন নয় যে আপনাকে আপনার চাকরি ছেড়ে দিয়ে বা সব সঞ্চয় খরচ করে কোনো ব্যবসায় নামতে হবে। এর অর্থ হলো আপনার কমফর্ট জোন বা আরামের গণ্ডি থেকে সচেতনভাবে এক পা বাইরে রাখা। যে কাজটি করতে আপনার ভয় লাগছে বা যেটি আপনি নিখুঁত হবে না ভেবে ফেলে রেখেছেন, সেটি দিয়েই শুরু করা। ও আচ্ছা, তাহলে এটা হতে পারে এমন কিছু, যেমন কেউ হয়তো জনসম্মুখে কথা বলতে ভয় পায়, তার জন্য সাহসী পদক্ষেপ হতে পারে কোনো মিটিংয়ে নিজে থেকে একটা প্রশ্ন করা। অথবা কেউ একটা বই লিখতে চায় কিন্তু প্রথম পাতাটা নিখুঁত হচ্ছে না বলে এগোতে পারছে না, তার জন্য সাহসী পদক্ষেপ হলো যাচ্ছে তাইভাবে প্রথম অধ্যায়টা শেষ করা। মূল উদ্দেশ্যটা হলো জড়তা কাটানো। একদম। কারণ দীর্ঘসূত্রতা বা কাজ ফেলে রাখার অভ্যাসের পেছনে সবচেয়ে বড় কারণ হলো ব্যর্থতার ভয়। যদি আমি শুরুই না করি তাহলে তো ব্যর্থ হওয়ার কোনো প্রশ্নই নেই, কিন্তু তাতে সফল হওয়ার সম্ভাবনাও শূন্য। তাই ছোট ছোট সাহসী পদক্ষেপগুলো আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং প্রমাণ করে যে আমরা ভুলের পরেও টিকে থাকতে পারি। এই ছোট পদক্ষেপগুলোই ধীরে ধীরে বড় সাফল্যের রাস্তা তৈরি করে। এই বিষয়টা আমার কাছে সবচেয়ে অবাক লেগেছে। সাধারণত আত্ম-উন্নয়নের বইগুলো মানসিক শান্তি, মেডিটেশন এসব নিয়ে বেশি কথা বলে, কিন্তু এই বইয়ের সারাংশে সরাসরি টাকা এবং সাফল্যের সাথে নিজের সম্পর্ক উন্নত করার কথা বলা হচ্ছে। এটা বেশ সোজাসাপটা এবং সাহসী একটা অ্যাপ্রোচ। হ্যাঁ, কারণ জেন সিনসেরো বুঝতে পেরেছিলেন যে আমাদের সীমাবদ্ধ বিশ্বাসগুলোর একটা বড় অংশই অর্থ এবং সাফল্যকে ঘিরে তৈরি হয়। আমাদের সমাজে টাকা নিয়ে অনেক নেতিবাচক ধারণা প্রচলিত আছে, যেমন টাকা থাকলেই মানুষ খারাপ হয়ে যায়, সৎ পথে বেশি আয় করা যায় না, বা টাকা জীবনের সুখ কেড়ে নেয়। এই ধারণাগুলো ছোটবেলা থেকে আমাদের মাথায় এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয় যে আমরা বড় হয়ে অবচেতনভাবে অর্থ এবং সাফল্যকে ভয় পেতে শুরু করি। তার মানে কেউ হয়তো মুখে বলছে সে আরও আয় করতে চায় বা সফল হতে চায়, কিন্তু তার অবচেতন মন বিশ্বাস করে যে সাফল্য জিনিসটা খারাপ বা বিপজ্জনক। ফলে সে নিজের অজান্তেই এমন সব সিদ্ধান্ত নেয় যা তাকে আর্থিক সাফল্য থেকে দূরে ঠেলে দেয়, যেমন ভালো বেতনে চাকরির প্রস্তাব ফিরিয়ে দেওয়া বা নিজের ব্যবসার প্রসারের সুযোগ নষ্ট করা। একেই তো সূত্রটি আত্মধ্বংসাত্মক অভ্যাস বলছে। ঠিক তাই। তাই অর্থ বা সাফল্যের প্রতি নিজের ভেতরের দৃষ্টিভঙ্গি কি সেটা বোঝা এবং প্রয়োজনে তা পরিবর্তন করা জরুরি। এর মানে হল সাফল্য বা অর্থকে ভয় বা ঘৃণা না করে সেগুলোকে জীবনের একটি স্বাভাবিক এবং ইতিবাচক অংশ হিসেবে গ্রহণ করা। যখন কেউ মন থেকে বিশ্বাস করতে শুরু করে যে সে সাফল্য ও প্রাচুর্যের যোগ্য, তখনই তার জন্য নতুন সম্ভাবনা তৈরি হয়। এটা মানসিকতার একটা আমূল পরিবর্তন। আমরা চিন্তা পরিবর্তন করা, সীমাবদ্ধ বিশ্বাস ত্যাগ করা, সাহসিক পদক্ষেপ নেওয়া এবং অর্থের সাথে সম্পর্ক ঠিক করার কথা বললাম। এই সব কিছুর ভিত্তি কি? কোন জিনিসটা থাকলে এই সব কিছু করা সম্ভব হবে? আমার মনে হয় সারাংশের শেষ পরামর্শটি এর উত্তর। আপনি ঠিক ধরেছেন। সব কিছুর মূলে রয়েছে একটি ধারণা, বিনা কৈফিয়তে নিজেকে ভালোবাসা বা লাভ দেমসেলভস উইদাউট অ্যাপোলজি। এটা কোনো ছেলে মানুষই আবদার নয়, বরং আত্ম-উন্নয়নের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। যদি নিজের প্রতি ভালোবাসা আর সম্মান না থাকে,
তাহলে ভেতরের শক্তিকে বিশ্বাস করা বা সাহসিক পদক্ষেপ নেওয়া প্রায় অসম্ভব। কারণ তখন তো ওই ভেতরের সমালোচকের কথাই বেশি বিশ্বাসযোগ্য মনে হবে, তাই না? যদি আমি নিজেকেই না ভালোবাসি, তাহলে কেন বা বিশ্বাস করব যে আমি ভালো কিছুর যোগ্য? বা ব্যর্থ হলে তো নিজেকে আরও বেশি দোষারোপ করব, যা আমাকে পরের বার চেষ্টা করা থেকে বিরত রাখবে। একদম। এই নিজেকে আনকন্ডিশনালভাবে ভালোবাসতে পারলেই পুরনো বিশ্বাস ত্যাগ করা সহজ হয়, কারণ তখন আপনি বিশ্বাস করতে শুরু করেন যে আপনি ছোটবেলার সীমাবদ্ধ ধারণার চেয়ে অনেক বড়। নিজের অনুভূতির উপর ভরসা করা সহজ হয়, কারণ আপনি আপনার ভেতরের জ্ঞানকে সম্মান করতে শেখেন। আর এই ধারণাটি সারাংশের ভাষায় ওন দ্য পাওয়ার বা নিজের ক্ষমতার অধিকারী হওয়ার সাথে সরাসরি যুক্ত। এই ওন দেয়ার পাওয়ার ধারণাটাকে যদি একটু সহজ করে ব্যাখ্যা করা যায়। এর ধারণাটা অনেকটা নিজের জীবনের ড্রাইভিং সিটে বসার মতো। অনেকেই প্যাসেঞ্জার সিটে বসে অন্যকে স্টিয়ারিং হুইল দিয়ে দেয়। সমাজ কি বলবে, পরিবার কি ভাববে, বন্ধুরা কি মনে করবে। কিন্তু নিজের ক্ষমতার অধিকারী হওয়া মানে স্টিয়ারিং হুইলটা নিজের হাতে নেওয়া এবং নিজের ম্যাপ অনুযায়ী গাড়ি চালানো। ভালেই রাস্তা একটু অচেনা হোক বা অন্যেরা আপনার সিদ্ধান্তের সাথে একমত না হোক। যখন আপনি নিজেকে ভালোবাসেন, তখন অন্যের অনুমোদনের জন্য অপেক্ষা করার প্রয়োজন হয় না। আর সারাংশটিতে লেখকের লেখার ধরন সম্পর্কেও বলা হয়েছে। তিনি হাস্যরস এবং নিজের জীবনের বাস্তব উদাহরণ ব্যবহার করেন। আমার মনে হয় এটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ আত্ম-উন্নয়নের বিষয়গুলো অনেক সময় খুব গুরুগম্ভীর বা জটিল মনে হতে পারে। কিন্তু একটু মজা করে বললে বা নিজের ভুলের কথা স্বীকার করে নিলে পাঠক বা শ্রোতা সহজে এর সাথে সংযোগ স্থাপন করতে পারে। অবশ্যই, গুরুগম্ভীর উপদেশ শোনার চেয়ে বন্ধুর মতো খোলামেলা আলোচনা অনেক বেশি কার্যকর। আর এটাই বইটির জনপ্রিয়তার অন্যতম কারণ। তাহলে পুরো আলোচনাটাকে যদি এক জায়গায় আনি, সূত্রটি শেষে একটি মূল বার্তা বা কোর মেসেজ দেওয়া আছে, যা হলো আপনার ভেতরে যা কিছু প্রয়োজন তার সবই আগে থেকে রয়েছে। যখনই আপনি নিজের উপর বিশ্বাস স্থাপন করবেন এবং পদক্ষেপ নেবেন, তখন কোনো কিছুই আপনাকে থামাতে পারবে না। এই শক্তিশালী বাক্যটি সম্পর্কে আপনার শেষ ভাবনা কি? আমার শেষ ভাবনা হল, এই বার্তাটি ভীষণভাবে আশাবঞ্জক এবং ক্ষমতায়নের বার্তা। আমাদের প্রায়ই মনে হয় সফল হওয়ার জন্য আমাদের বাইরের কিছু একটা দরকার, আরও টাকা, আরও সুযোগ, সঠিক মানুষের সাথে পরিচয় বা অন্য কারো সাহায্য। কিন্তু এই সারাংশ অনুযায়ী সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় শক্তি আমাদের ভেতরেই আছে। আমাদের সাহস, আমাদের প্রতিভা, আমাদের ঘুরে দাঁড়ানোর ক্ষমতা সবই আছে। শুধু প্রয়োজন নিজের উপর বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাসের উপর ভিত্তি করে প্রথম পদক্ষেপটা নেওয়া। শক্তিটা ধার করতে হবে না, সেটাকে শুধু ভেতর থেকে আবিষ্কার করতে হবে। দারুণ একটা সমাপ্তি। তাহলে আজকের আলোচনা থেকে আমরা দেখলাম আমাদের চিন্তাই আমাদের বাস্তবতা তৈরি করে। এই চিন্তাকে নিয়ন্ত্রণ করে আমাদের ছোটবেলার সীমাবদ্ধ বিশ্বাসগুলো, যা অদৃশ্য দেয়ালের মতো কাজ করে। সেই দেয়াল ভাঙার উপায় হল নিজের অনুভূতিকে বিশ্বাস করা, নিখুঁত হওয়ার অপেক্ষা না করে ছোট ছোট সাহসী পদক্ষেপ নেওয়া এবং সাফল্যকে গ্রহণ করতে শেখা। আর এই সব কিছুর মূলে রয়েছে বিনা কৈফিয়তে নিজেকে ভালোবাসা এবং নিজের জীবনের স্টিয়ারিং হুইল নিজের হাতে তুলে নেওয়া। এই আলোচনার শেষে একটি প্রশ্ন ভাবার জন্য রেখে দেওয়া যেতে পারে। যেহেতু সারাংশটি বলছে যে ছোটবেলার বিশ্বাসগুলো একটি বড় বাধা এবং সেগুলো প্রায় অদৃশ্য থাকে, তাহলে প্রশ্নটা হলো, আমাদের অজান্তেই ছোটবেলা থেকে পাওয়া কোন বিশ্বাসটি হয়তো আমাদের আজকের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোকে এখনও প্রভাবিত করে চলেছে? উত্তরটা খুঁজে বের করতে পারলে হয়তো অনেক কিছুর সমাধানও হয়ে যাবে।